নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে স্বাস্থ্য জিজ্ঞাসায় স্বাগত জানাচ্ছি। আমি তৃণা রয়েছি আপনাদের সঙ্গে। স্বাস্থ্য জিজ্ঞাসা অর্থাৎ বুঝতেই পাচ্ছেন স্বাস্থ্য সংক্রান্ত যা কিছু জিজ্ঞাসা, কিন্তু এখানে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে এটি লাইভ ফোন ইন অনুষ্ঠান নয়। তার কারণ একটাই যে অনেক জিজ্ঞাসা থাকে যেগুলো আমরা বলতে পারি না ওইটুকু সময়ের মধ্যে। তাই জন্য আজকে যা কিছু আলোচনা ভিত্তিক, অবশ্যই সেটা স্বাস্থ্য সংক্রান্ত, এবং আজকের যে আলোচনা সেই থেকে কিন্তু আপনারা আপনাদের এই মুহূর্তের পরিস্থিতিটা উপলব্ধি করতে পারবেন। এবং শুরুতেই যাকে আমি স্বাগত জানাবো, রেনাউন্ড ডক্টর রয়েছেন হোমিওপ্যাথিক ডক্টর রাজেশ রায়। অনেক অনেক স্বাগত ডক্টর আপনাকে। নমস্কার। নমস্কার। এবং শুরুতেই যে ডক্টর এই সিচুয়েশনে বর্তমান পরিস্থিতিতে আমাদের শারীরিক বিষয়ে একটা প্রথম চিন্তা এসে যাচ্ছে, সেটা হচ্ছে একটু জ্বর, একটু সর্দি কাশি, একটা বর্ষার সময় এই ওয়েদারও একটা এফেক্ট ফেলছে। সব মিলিয়ে কি মানুষের ভেতরে একটা ভয় কি দানা বাঁধছে না? ডেফিনেটলি ভয় তো আছেই। মানুষ চারিদিকে এখন প্যানিকড হয়ে গেছে, ম্যানিয়াক হয়ে গেছে। দুটো কারণ। একটা কারণ হচ্ছে যে যেহেতু একটা প্যান্ডেমিকের মতন ঘটনা ঘটেছে, ইটস নট ইন এ লোকাল প্রবলেম, নাম্বার ওয়ান। অ্যান্ড নাম্বার টু হচ্ছে মানুষ ইজ নট দ্যাট মাচ অ্যাওয়্যার অ্যাবাউট হোয়াট অ্যাকচুয়ালি ইজ হ্যাপেনিং দেয়ার। এটা একটা বিরাট বড় সমস্যা। মানুষকে বোঝানো যাচ্ছে না যে ইনফ্লুয়েঞ্জা মানে এখন একটা ইনফ্লুয়েঞ্জা টাইপের সিজন চলছে, এবং এই যে ইনফ্লুয়েঞ্জার যা যা সিমটমস আছে এখন চারিদিকে মানুষের মধ্যে সেই সিমটমসগুলো দেখা যাচ্ছে। আচ্ছা, তা এই যে ইনফ্লুয়েঞ্জা, অর্থাৎ এই ইনফ্লুয়েঞ্জা হয়েছে কিভাবে, সেটা কিভাবে বুঝবো? মানে আমি ইনফ্লুয়েঞ্জা এই মুহূর্তে এফেক্টেড কিনা কিভাবে বুঝবো? ভেরি নাইস। প্রথম কথা হচ্ছে যে ইনফ্লুয়েঞ্জা হওয়ার কতগুলো সিমটমস থাকে, ফিজিক্যাল সিমটমস থাকে। একটা হচ্ছে যে টেম্পারেচারটা একটু হাই হবে। নেক্সট হচ্ছে একটু ড্রাই কাফ হবে, ঠিক আছে, স্নিজিং হবে, বারে বারে হাঁচি হবে, চোখ দিয়ে জল পড়বে, চোখ জ্বালা করবে, এগুলো হবে। আর ফ্যারিনজাইটিস, ল্যারিনজাইটিস, ট্র্যাকিয়াইটিস এগুলো হবে। অর্থাৎ গলার ভেতরে যে আমাদের আলজিপটা থাকে তার দুপাশে বাইল্যাটারাল টনসিলাইটিস, ফ্যারিনজাইটিস, ফ্যারিংসে প্রবলেম হবে, ইনফেকশন হবে, ওই ল্যারিনজাইটিস হবে। এই যে সমস্যাগুলো আসবে তার সঙ্গে গা ম্যাজমেজে ভাব, একটা লেথার্জি ভাব, ফেটিগনেসটা প্রচণ্ড পরিমাণে বাড়বে, খুব দুর্বল লাগবে শরীর, ঠিক আছে। কারো কারো একটু ডিসনিয়া হবে, রেসপিরেটরি ডিস্ট্রেস যেটাকে বলা হয়, অর্থাৎ শ্বাসকষ্ট, বাংলায় যাকে শ্বাসকষ্ট বলে, এগুলো হবে। এবং এই সিমটমসগুলো হলেই নর্মাল লোকেদের এই সিমটমসগুলো আসছে, যাদের কিনা কোনো প্রি এক্সিস্টিং ডিজিজ নেই, মানে যারা অন্য কোনো অসুখে ভুগছে না, তাদের এই সিমটমসগুলো আসবেই, এই সিজনে আসবেই। পোস্ট জানুয়ারি থেকে শুরু হয়, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এর চলতে থাকে। এখন সমস্যাটা হচ্ছে যে রাইট নাও যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনার মধ্যে কিন্তু একটা অন্য কীরকম একটা মানে একটা ফিশি কিছু ব্যাপার লুকিয়ে রয়েছে বোঝা যাচ্ছে আর কি। কারণ ইনফ্লুয়েঞ্জা হলে দেখুন, কিছুদিন আগেও আপনি দেখেছেন, প্রি ডিসেম্বর দেখুন, আপনি যদি একটু দেখেন তাহলে ইনফ্লুয়েঞ্জা হলে বা জ্বর হলে, সর্দি কাশি হলে আমরা একটু হোমিওপ্যাথি ওষুধ খেলাম, কি দুটো অন্য কোনো ডাক্তারকে দেখিয়ে 10-5 টাকার ওষুধ খেলেই সেরে যেত। এবং সব থেকে বড় কথা, এই মুহূর্তে যে ওষুধটা আমার খুব মনে আসে সেটা হচ্ছে ব্রাইনিয়া ALB30। এই ডোজটা আমরা প্রচন্ড ভাবে কিন্তু নিয়ে আমরা উপকৃত। কিন্তু আজকে এই যে যেহেতু আপনি বলছিলেন যে একটা এজের বিষয় আসছে, এজ একটুখানি 60 আপ হলেই একটা মানুষের ভিতরে একটা ভীতি কাজ করছে, কারণ আজকের ইন আ প্যান্ডেমিক সিচুয়েশন, দ্যাটস ওয়াই। এবং এই যে সাধারণ সর্দি কাশি জ্বর বা একটু হাঁচি বা শ্বাসকষ্ট যে প্রসঙ্গগুলো আসছিল, তাতে আগে হলে আমরা 2 থেকে 3 দিন কিন্তু সেরে যেতাম, কিন্তু এখন টাইম পিরিয়ডটা কিন্তু আমাদের অনেক ভাবাচ্ছে। ডেফিনেটলি ভাবাচ্ছে, বিকজ একটা জিনিস বুঝতে হবে, এখন আমরা কতগুলো জিনিস করছি, সেটা হচ্ছে আমাদের যে নর্মাল রেসপিরেশন আছে, অর্থাৎ আমরা যে শ্বাস নিচ্ছি, ইনহেল করছি এবং এক্সহেল করছি, এটা কিন্তু একদম হেলদি নয়। আমরা কিন্তু আনহেলদি সিচুয়েশন বা অ্যাটমসফিয়ার তৈরি করেছি। We are obstructing our normal respiration by obtaining certain kind of device, যেটা বলা যাবে না। যে জিনিসটা ব্যবহার করছে এখন সবাই মানুষ, তাতে কিন্তু সে তার নিজেকে ক্ষতি করছে, এইটা বলা যাবে না। Unfortunately there is pandemic law, and that's why people are suffering and they will suffer a lot in near future. একদম। এবং ডক্টর, এই যে এই মুহূর্তে একটা ছোট আবরণ যেটা আমরা প্রত্যেকে ব্যবহারযোগ্য হয়ে উঠেছে, এবং নিত্যদিনে এটাই এখন বর্তমান ট্রেন্ডই হয়ে যাবে, এরপর স্টাইল হয়ে যাচ্ছে। এবং সেখানে ডক্টর একটা বিষয় কিন্তু মাথায় আসছে যে ইমিউনিটি পাওয়ার নিয়ে আমরা অনেকের কাছে অনেক কিছু গাইডলাইন্স পাচ্ছি, অনেকে অনেক আইডিয়া দিচ্ছেন, সেটাও শুনতে পাচ্ছি, কিন্তু আলটিমেট আমি যদি নিজের ইমিউনিটি পাওয়ারটা ইনক্রিজ করতে চাই, হাউ ইটস পসিবল? রাইট। দেখো, প্রথম কথা বলি, ইমিউন সিস্টেমটা হচ্ছে আমাদের শরীরের একটা ফান্ডামেন্টাল অপারেটিং সিস্টেম, ঠিক আছে। এটা নিজে থেকে একদম স্পন্টেনিয়াসলি কাজ করে। when your physique, your vital force, your life force is at a very particular stage, is well enough,
দেন তোমার আপনার ইমিউন সিস্টেম কাজ করে। তো ইমিউন সিস্টেমটা তখনই ঠিক থাকে যখন আপনার শরীরের ভেতরে ইচ অ্যান্ড এভরি টিস্যু, ইচ অ্যান্ড এভরি সেল, ইচ অ্যান্ড এভরি অর্গানস অ্যান্ড সিস্টেমস আর ওয়ার্কিং অ্যান্ড ফাংশনিং প্রপারলি। আনফর্চুনেটলি এই যেটা বললাম যে সেল, টিস্যু, অর্গান অ্যান্ড সিস্টেম, ইফ দে ফাংশন প্রপারলি দেন অনলি ইয়োর ইমিউন সিস্টেম ইজ অ্যাট এ রাইট স্টেজ। কী করে সেটা মেনটেন করতে হয় মানুষ সেটা জানে না, আনফর্চুনেটলি তাদেরকে ডাইভার্ট করা হচ্ছে। একদম মানুষ সেটা জানে না, কারণ দেখুন আমার ইমিউন সিস্টেম মানে হচ্ছে আমার বোন ম্যারো ঠিক আছে কিনা, রাইট, আমার ডাব্লিউবিসির অ্যামাউন্ট ঠিক আছে না বডিতে, এগুলো দেখতে হয়। আমি ঠিকমতো নিউট্রিশাস এলিমেন্টসগুলো, নিউট্রিশাস ফুডসগুলো খাচ্ছি কিনা সেটা দেখতে হয়। ফ্রুট জুসেস খাচ্ছি কিনা সেটা দেখতে হয়। আমি শুধু ফাস্ট ফুড খাচ্ছি, জাঙ্ক ফুড খাচ্ছি, আর আমি বলছি আমার ইমিউনিটি ঠিক নেই, আই উইল সাফার ফ্রম দ্য ইনফেকশন অ্যান্ড ইনফ্লামেশন। অলওয়েজ আই উইল সাফার, বিকজ আমি তো প্রোন হয়ে যাচ্ছি না, আমি তো এক্সপোজ করছি নিজেকে ওই সমস্ত আনহেলদি অ্যাটমসফিয়ারের মধ্যে। এক হচ্ছে একদম প্রাইমারিলি আমরা ডার্টি এয়ার, ডার্টি ওয়াটার অ্যান্ড ডার্টি ফুড এনজয় করছি অলওয়েজ। এটা ইমিউন সিস্টেমকে ডেপ্লিটেট করার মস্ত বড় একটা কারণ। একেবারে, অর্থাৎ বুঝতে পারছেন প্রত্যেক দর্শক বন্ধু যে উই আর রেসপন্সিবল আজকের জন্য, কিন্তু আমরাই আমাদের ইমিউনিটি পাওয়ার কিভাবে কেয়ার করব এই বিষয়ে একটু জানবো যে ইমিউনিটি কেয়ার ইজ পসিবল, বাট হাউ? ডেফিনেটলি এর জন্য কিছু জিনিস করতে হবে, যেটা হচ্ছে প্রথম হচ্ছে আমাদের কতগুলো হলিস্টিক অ্যাপ্রোচকে আমাদেরকে এখনই এই মুহূর্তে আমাদের অ্যাডাপ্ট করতে হবে, যেগুলো অনেকেই করছেন না। হলিস্টিক অ্যাপ্রোচগুলো আপনাদের জানাই, সেটা হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ডি এবং ভিটামিন সি, যেটা একেবারে ন্যাচারাল সোর্স থেকে আপনাদের নিতে হবে। কখনোই মনে রাখবেন যে কোনো ক্যাপসুল, কোনো ট্যাবলেট ফর্মে বা কোনো সিনথেটিক ওষুধ কিন্তু খেলে আপনাদের কিন্তু এই ভিটামিনগুলো বা নিউট্রিশাস এলিমেন্টসগুলো যেগুলো আমি বলছি সেগুলো কিন্তু আপনার বডি সাপ্লাই পাবে না। তাই জন্য আপনাদের খেয়াল রাখতে হবে নিউট্রিশাস এলিমেন্ট মানে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি অ্যান্ড আদার মিনারেলস অ্যান্ড অল আদার্স নিউট্রিয়েন্ট এলিমেন্টস, ইউ শুড অলওয়েজ অ্যাডপ্ট দেম ফ্রম, you consume them from the natural sources, like always from taking vegetables, fruits and lots of fluids. Fluids মানে ORS fluids যেগুলোকে আমরা বলি, ওরাল রিহাইড্রেশন করার জন্য করি। এটা একটা মস্ত বড় একটা পয়েন্ট। ওরাল রিহাইড্রেশন করার জন্য কিন্তু শুধুমাত্র জল অনেকটাই করে দেয়, 80% করে দেয়, কিন্তু জল ছাড়াও আরও কতগুলো ব্যাপার আছে যেগুলো মানুষে জানে না। সেটা হচ্ছে আমরা দেখবেন আমাদের বাড়িতে একটা অভ্যেস আছে, কেউ ঘেমে এসছে, খুব সোয়েটিং, খুব পারস্পায়ার হয়ে রয়েছে, তো তাকে আমরা কী করি, নুন চিনি জল করে খাইয়ে দিই। এটা কিন্তু ব্লান্ডার করি আমরা একটা। তখন কি করতে হয়, তাকে গুড় দিতে হয়, মোলাজেস গুড় দিতে হয়, 1 তোলা গুড়, তার মধ্যে সামান্য একটু সল্ট দিতে হয়, আর একটা লেবুর রস, পাতি লেবুর রস, সেটা দিয়ে, বা বাড়িতে মিছরি থাকলে মিছরিও দেওয়া যেতে পারে, সেটা দিয়ে জলটা করলে কিন্তু শরীরটা তাড়াতাড়ি রিহাইড্রেট হয়। এবং যদি ফ্রুট জুস থাকে ফলোড বাই 1 গ্লাস অফ ফ্রুট জুস, ওকে, হ্যাঁ, সেটা কিন্তু ওয়াটারমেলন যেমন খুব ভালো কাজ করে রিহাইড্রেট করার জন্য। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা মানুষকে জানতে হবে। 1 নম্বর, ভিটামিন এ, ভিটামিন সি অ্যান্ড ভিটামিন ডি মাস্ট, এই 3টে মাস্ট ইনফ্লুয়েঞ্জাকে করার জন্য, গাইড করার জন্য। এটা মানুষকে যদি জানতে পারে, মানুষ যদি এই ব্যাপারটা যদি কেয়ার করতে পারে, তাহলে বোধহয় অনেকটা এখান থেকে বেরিয়ে আসবে। ইভেন যদি সামান্য একটুখানি এমন হয় যে মনে হচ্ছে যে জ্বর আসছে, বারবার কাশি হচ্ছে, বারবার সর্দি হচ্ছে, হাঁচি হচ্ছে, কিন্তু কিছুতেই কমছে না, একটু ওয়ার্ম ভেপার নিক, একটুখানি গার্গেল করুক, চলে যাবে, সিম্পল ব্যাপার। কিন্তু তার বদলে মানুষ এখন কি করছে, নিজেকে গিয়ে বলছে দেখুন আমার অমুকটা হয়েছে কিনা, আমার বাঘ সিংহ কোনো রোগ হয়েছে কিনা। সো দে আর টেস্টিং অ্যান্ড দে আর টেলিং ইউ ইয়েস ইউ আর সাফারিং ফ্রম দিস অ্যান্ড দ্যাট। এক্স্যাক্টলি, একদমই তাই। এবং প্রত্যেক দর্শক বন্ধুদের এটাই বলবো যে এই স্বাস্থ্য জিজ্ঞাসা এই অনুষ্ঠান কিন্তু আপনাকে জিজ্ঞাসার থেকে একটা উত্তরের জায়গায় নিয়ে আসছে। তার কারণ স্বাস্থ্য সংক্রান্ত যা কিছু আলোচনা হচ্ছে আজকের এই মুহূর্তে কিন্তু কমপ্লিকেশন বা কমপ্লিকেটেড করে তুলছি আমরা নিজেরাই, অর্থাৎ দায়ী আমরা। নিজেদেরকে কমপ্লিকেটেড না করে কিভাবে হাউ টু সলভ এটা নিয়ে ভাবা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং এই প্রসঙ্গে ডক্টর যে বিষয়টা আসছে যে কোনো একটি অসুখ, যে কোনো একটি রোগ একজন রোগীর পক্ষে বোঝা সম্ভব না যে কিভাবে সেটা কত দ্রুত গতিতে খুব কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। এই যে একটা কমপ্লিকেশন, জটিলতা, অসুখের একটা দৃঢ় জিনিস মানুষের ভিতরে জাকিয়ে বসা, কিন্তু কাদের ক্ষেত্রে এই কমপ্লিকেশনটা হওয়ার চান্সেস অনেক বেশি? Right, exactly. It's a vision important question, one of the most important questions I have ever faced, in the recent times. সেটা হচ্ছে যাদের ব্রঙ্কাইটিস আছে, যাদের অ্যাজমা আছে, যাদের ব্রঙ্কিওলাইটিস আছে, যাদের ডায়াবেটিস আছে, কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে, যেমন হার্টে কোনো রোগ আছে, মায়োকার্ডাইটিস আছে, ইনফেকশন হয়েছে হার্টের মধ্যে বা ইনফ্ল্যামেশন হয়েছে, বা যাদের ধরুন মায়োসাইটিস আছে, মাসেলস পেইন আছে, খুব প্রচণ্ড মায়োসাইটিস বলে এদেরকে, যাদের ব্রেন ইনফেকশন আছে বা ব্রেনে কোনো ইনফ্ল্যামেশন আছে, এনসেফ্যালাইটিস আছে, টনসিলাইটিস আছে, নিউমোনিয়া আছে,
যারা গ্রস মেডিকেশনে আছেন, প্রচুর পরিমাণে ওষুধ খাচ্ছেন কোনো কারণে, বি ইট ওয়েস্টার্ন মেডিসিন, বি ইট আয়ুর্বেদ মেডিসিন অর হোয়াট এভার ইট ইজ, যারা অনেক বেশি ওষুধ খাচ্ছেন, দে আর ভেরি মাচ সাসেপ্টেবল অ্যান্ড প্রোন টু গেট ইনফেকশন in these recent times, the things that are happening all around. এটা আমাদের মনে রাখতে হবে। তাদের জন্য ভীষণভাবে রিস্কি জোন। আরেকটা রিস্কি জোনের লোকজন হচ্ছে যারা এল্ডারলি, বিশেষ করে অ্যাবভ 65-70 কাছাকাছি, তাদের তো এমনিতেই অনেক রকম অসুখ তো হয়, এজের কারণে হয়, এজিং এর কারণে হয়, ফলে তারা কিছু ওষুধের ওপরেই থাকে সাধারণতভাবে, এবং তাদের ওই ওষুধগুলো কিন্তু তাদের ইমিউন সিস্টেমকে ডিপ্লিট করে দেয়, কারণ তাদের মধ্যে ওষুধ খেতে খেতে একটা ডিপ্রেশন কাজ করে, একটা স্ট্রেস কাজ করে, কবে আমি সুস্থ হব, আমি কেন ভালো হচ্ছি না, হাঁটু ব্যথা আমার কমছে না কেন, আমার ঘাড়ে ব্যথা কমছে না কেন, দাঁতে ব্যথা কমছে না কেন, আমি সারছি না কেন, কিন্তু তার মধ্যে একটা ডায়াবেটিস রয়েছে, বিরাট একটা বড় অংশ তাকে ঘিরে রেখেছে, সে কালো মেঘের মতো, এই বুঝি বর্ষা হবে, মানে এই বুঝি আমি মরে যাব, এই ভয়টা তার কাজ করে। এই স্ট্রেসের ফলে সে কিন্তু এমনিতেই অসুস্থ থাকে, তারা কিন্তু ভীষণভাবে রিস্কি জোনে থাকে। একদম। এবং এই যে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে তো অবশ্যই এটা একেবারে ভীষণ একটা জরুরি বিষয় নিয়ে আলোচনা করছি, তবে এই ডিপ্রেশন বলুন বা কিছু, এটা কিন্তু এখন নিউ জেনারেশনের উপর একটু বেশি এফেক্ট ফেলছে, মানে অর্থাৎ আমি বিষয়টা বলতে চাইছি তার কারণ গতকাল এবং এই যে ঘটনাটি আমরা একজন সুশান্ত সিং রাজপুত যিনি মারা গেলেন, অ্যাক্টরের কথা নিয়ে এত কিছু, এত আলোচনা, সারা মিডিয়া অন্তত তাকে নিয়ে বেশ কিছু হাজারো নিউজ করে ফেলেছি আমরা, কিন্তু তারপরেও বলবো যে এই যে ডিপ্রেশন বা একটা সিরিয়াল আইসোলেশন কিভাবে আমাদের ক্ষতি করতে পারে, কিভাবে ক্ষতি করতে পারে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। আমি বরং একটু অন্য জায়গায় একটা লাইট ফেলি। ডিপ্রেশনের কারণটা হলো, অনেক জায়গা থেকে অনেক এক্সপার্টরা বসছেন, অ্যান্ড পেইং অল মাই রেসপেক্ট ফ্রম দ্য বটম অফ মাই হার্ট, আই এম টেলিং ইউ, ডিপ্রেশনের কারণটাই হচ্ছে আমরা অনেক বেশি নিজেদেরকে সেলফ ওরিয়েন্টেড, সেলফিশ এবং আইসোলেটেড করে রাখছি। আমরা মনে করি সবাই যে আমরা যেটা বুঝি তার বাইরে কিছু আর নয়, এটা হয়ে আমরা সবাই এক্সপার্ট হয়ে যাচ্ছি কোথায় যেন একটা, মানে আমাদের জগৎটা ভীষণ ন্যারো হয়ে যাচ্ছে। এই ন্যারো জগৎ থেকে আমাদের জগৎটাকে একটু ওয়াইড করতে হবে। এই ওয়াইড করার কিছু প্রসেস আছে। আমরা সোশ্যাল মানে হিউম্যান বিং হয়েও আমরা কিন্তু আনসোশ্যাল লাইফ লিড করি অনেক সময়, এটা একটা কারণ। ডিপ্রেশন কি করে আমাদের, প্রথম যখন ডিপ্রেশনটা আসে যে কোনো কারণে, সেটা ডিউ টু ফ্রাস্ট্রেশন অফ ফেইলিওর। কিসের ফেইলিওর? আমি জব পেলাম না, আমার কোয়ালিটি আছে, আমি কোয়ালিফাই করলাম না, বা আমি অমুক জায়গায় ইন্টারভিউ দিয়ে এসেছি, আমি এক্সপেক্ট করেছিলাম যে আই উইল গেট দ্য চান্স, বাট আই ডিডন্ট গেট দ্যাট। এই যে জিনিসগুলো, এগুলো তো হবে, কারণ আমরা একটা কম্পিটিটিভ ওয়ার্ল্ডে এখন বাস করছি, এখানে তো কম্পিটিশন লেগেই আছে, আমাদের পেছন ছাড়বে না। এবং এখানে তো আমি একা নই, হাজারো মানুষ এই সমস্যায় ভুগছি। এবার কি হচ্ছে, আমরা এক্সপেক্ট করছি যে সামনের লোকটা বোধহয় আমার সাথে ভালো ব্যবহার করবে, এটা একটা ব্যাপার, বা সামনের লোকটা বোধহয় আমার সাথে ভালো ডিল করবে, সেটা বিজনেস ডিল হোক বা অন্য পার্সোনাল ডিল হোক, পার্সোনাল লেভেলে যেগুলো প্রবলেম হচ্ছে, কখনো সেটা এক্স্যাক্টলি অ্যাকর্ডিং টু ইউর এক্সপেকটেশন ইট নেভার হ্যাপেন্স। আপনাকে আমাদের এক্সপেকটেশনটা করতে হবে, এটা আমার রিকোয়েস্ট হচ্ছে আমার সমস্ত দর্শক বন্ধুদের এবং পেশেন্টদের কাছে আমার করজোড়ে একটা অনুরোধ, এক্সপেকটেশন লেভেলটাকে আপনারা কমান, তাহলে ফ্রাস্ট্রেশন অটোমেটিক্যালি কমে যাবে। আদারওয়াইজ সাইকোলজি ইজ এ ফেইল্ড সাবজেক্ট। আমি যতই আপনাদের মিথ্যে বোঝাই না কেন, মিথ্যেই বোঝানো হবে যে ডিপ্রেশন আনবেন না, ফ্রাস্ট্রেশন আনবেন না, ফ্রাস্ট্রেশন অটোমেটিক চলে আসবে, ডিপ্রেশন অটোমেটিক চলে আসবে। ট্রাই টু ফেস দ্য ডিপ্রেশন অ্যান্ড ফ্রাস্ট্রেশন, ব্রিং দেম ইন বিফোর ইউ, যে এই ডিপ্রেশন তুমি আমাকে কেন এরকম করছো, এই ফ্রাস্ট্রেশন তুমি আমাকে এমন কেন করছো, চলো আই উইল ট্রাই নেক্সট লেভেল। এইটা করতে হবে। এটা না করে কি হচ্ছে, এই তুই এটা পারিস নি, একটা ফোন চলে এলো, কিন্তু তুই ইন্টারভিউ দিয়েছিলি, তোর খবর কি, আমি তো এক্সপেক্ট করেছিলাম তুই তো বোধহয় কিছু করবি, তুই তো এতদিন অনেক কিছু বললি, কই তোর কিছু হলো না কেন? দ্যাট ম্যান হু ইজ কলিং মি ফ্রম এ ডিস্টেন্স, হি ডাজন্ট নো, হি অর শি ডাজন্ট নো কেন হলো না। দেয়ার আর সাম রিজন, আমরা সবাই সেটা ফেস করছি, আমরা সবাই সেটা জানি, কিন্তু আমরা একটু খোঁচা মেরে দিই। ওই যে খোঁচা মেরে দিই, তখন কি হয়, আমাদের মধ্যে একটা কি বলবো, একটা হিউমিলিয়েশন সেন্স এসে যায়, যে বোধহয় কোথায় যেন এটা ইনসাল্টেশন ফিল করছি, খুব নিজেকে খুব ন্যারো করে ফেলছি, নিজেকে স্কুইজ করে ফেলছি। এইটাই আমাদের একটা ক্রাইমের কাজ। আর লাইফ ইজ ফুল অফ অ্যাবাউট দ্য আর্ট ব্যালেন্স। সেই আর্ট ব্যালেন্সটা যদি ডিসব্যালেন্সড হয়ে যায়, তাহলে কিভাবে পসিবল সেই ডিপ্রেশন তো এমনি আমার ভিতরে আসবে, এমনি ডিপ্রেশন চলে আসবে। সেই ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য মানুষকে একটু এন্টারটেইনমেন্ট জগতের মধ্যে থেকে বুঝতে হবে যে প্রত্যেকটা মানুষ তার নিজের জায়গায়, নিজের ফিল্ডে দে আর স্ট্রাগলিং. Everybody. Ekdom. Here the cameraman is also struggling for his career, right? Yes, I am also struggling in this career. You are also struggling. So everybody. Today I am here not to only to have a discussion, a healthy discussion with you. I am here only to give the awareness to the people, those who do not know what actually happening today, and that is one kind of publicity also.
You see, that is sure. one kind of publicity. I cannot deny that. This is one kind of publicity. But that does not necessarily mean that I will bring the patient and I will do a business with them. No, it's not the primary job of a physician and of a doctor. Our primary duty is to give you cure. That is our primary duty. তো সেই জায়গা থেকে মানুষকে বুঝতে হবে নানান রকম কমপ্লিকেশন আসবে, সোশ্যাল কমপ্লিকেশন, ফ্যামিলি কমপ্লিকেশন, সেখান থেকে বেরিয়ে এসে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশনকে মাইনাস করে লাইফকে লিড করতে হবে। একদম, আরো বেশ কিছু আমাদের আলোচনা আছে, তবে তার আগে একটু দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি যে কোথায় আসবেন, কোথায় অ্যাপয়েন্টমেন্ট নেবেন, কোথায় দেখা করাবেন ডক্টরের সাথে। অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনাকে, তার জন্য নাম্বার দুটো বলছি, নোট করবেন, 9875457038 কিংবা 9804314574, যে কোনো একটা নাম্বারে আপনি কল করুন, আমাদের স্ক্রলিংয়েও যাচ্ছে, সেটা ফলো করতে পারবেন। অবশ্যই বারবার বলবো অ্যাপয়েন্টমেন্ট আগে করবেন। তারপর কোথায় আসবেন, চেম্বার রয়েছে 122 RN গুহ রোড, দমদম, কলকাতা 7,74,000। এছাড়াও মণিময় ভবন, গোলপার্ক, কলকাতা 7,28,000। রেসিডেন্স রয়েছে বিবেকানন্দ নগর, মধ্যমগ্রাম, নিয়ার চিলড্রেন পার্ক, কলকাতা 7,129,000। অবশ্যই আর মেল আইডি রয়েছেন, সেখানে মেল করতে পারেন drrajesh72@gmail.com। আমরা ফিরবো আজকের আবারও যে আলোচনা, আজকের স্বাস্থ্য জিজ্ঞাসা যে বিষয়ে আমরা ছিলাম, এবং ডিপ্রেশন নিয়ে অবশ্যই একটা আলোচনা হলো, বা সেখান থেকে একটা সিরিয়াল আইসোলেশন নিয়ে আমরা আলোচনা করলাম। কিন্তু তারপরও এমন কিছু স্বাস্থ্য সংক্রান্ত জিজ্ঞাসা আমাদের থেকে যাচ্ছে, সেটা হচ্ছে খুব ক্রনিক ডিজিজ, ক্যান্সার, টিবি, বা ধরে রাখুন একটা ক্রনিক ব্রঙ্কাইটিস, অ্যাজমা, এর পেশেন্টরা এই মুহূর্তে দাঁড়িয়ে আরো তো অনেকটা বেশি রিস্ক জোনে রয়েছে। এক্স্যাক্টলি, একদম রিস্ক জোনে রয়েছে। অনেকগুলো কারণে তারা রিস্ক জোনে রয়েছে। প্রথমত, এখন নর্মালি যে ডাক্তারদেরকে তারা ভিজিট করতো, তারা অনেকে এখন রাইট নাও মার্কেটে নেই, অনেকে, ঠিক আছে, সিটি এরিয়াতে নেই, ভিলেজ এরিয়াতেও নেই, যার ফলে তাদের সাথে যোগাযোগ, ডাক্তারদের সাথে তাদের যে পেশেন্টের যে রিলেশনশিপটা, সেটা অনেকটা গ্যাপ হয়ে গেছে। এটা একটা কারণ। নেক্সট কারণ সেটা হচ্ছে যে নার্সিংহোমগুলো বা হসপিটালগুলো এই মুহূর্তে একটা অন্য অ্যাটমসফিয়ার চলছে, অন্য একটা স্টোরি চলছে ওখানে। তো ন্যাচারালি যারা বাড়িতে অন্যান্য সমস্যায় ভুগছে, যেমন ক্যান্সারের পেশেন্ট বললেন, টিউবারকুলোসিসের পেশেন্ট বললেন, ব্রঙ্কাইটিসের পেশেন্ট বললেন, রিমাটয়েড আর্থারাইটিসের পেশেন্ট বললেন, হাত পা বেঁকে গেছে, এরা এই সমস্ত জায়গায় ডাক্তারের কাছে যেতে পারছে না, ডাক্তারকে কল করে ডাক্তারকে পাচ্ছে না, এবং অ্যাট দ্য সেম টাইম কোনো ফার্মাসিতে গিয়ে ঠিকমতো সেই ওষুধগুলো যেগুলো তারা খেতেন, সেগুলো ওষুধগুলো পাচ্ছেন না। এবার ওষুধ না পাওয়ার জন্য যেমন তাদের একটা প্রবলেম হচ্ছে, ডাক্তারদের সাথে ভিজিট না করার জন্য নেক্সট প্রেসক্রিপশন কী হবে সেটাও তারা জানতে পারছেন না। ফলে এই লোকগুলোর কী হবে ভাবতে পারছেন? মানে দোজ হু আর সাফারিং ফ্রম ক্যান্সার, যারা বেডরিডেন হয়ে আছে, যারা ব্রঙ্কাইটিসে ভুগছে, তারা, আর সবচেয়ে বড় কথা, এই মানুষগুলো যখন এরকম সাফার করছে, দে আর নট রিচিং টু আ ডেস্টিনেশন অফ কিওর, স্টিল তারা ভরসা রাখছে না ওই ডাক্তারবাবুর কাছেই যাব, উনি আমাকে সুস্থ করবেন। 20 বছর ধরে সুস্থ হতে পারলেন না, আজও একবার ট্রাই করলেন না যে হলিস্টিক অ্যাপ্রোচের ওষুধ দেখি তো কিছু করতে পারে কিনা, হোমিওপ্যাথ বা আয়ুর্বেদ তো ভারতবর্ষের তো ইটস দ্য ল্যান্ড অফ সিক্রেট। আয়ুর্বেদ হ্যাজ erupted from this land. You must enjoy your Ayurvedic system of medicine and homeopathic system of medicine. একদম, আয়ুষ মন্ত্র পর্যন্ত বলছে আজকে। আনফর্চুনেটলি পিপল আর নট অ্যাওয়্যার। এটা ভীষণ দুর্ভাগ্যের বিষয়, যার ফলে এই যে কার্সিনোজেন, আমার কাছে ক্যান্সারের পেশেন্ট আসে, ব্রঙ্কাইটিসের পেশেন্ট আছে, ধরুন আর্থারাইটিসের পেশেন্ট আছে, রিমাটয়েড আর্থারাইটিস, হুইল চেয়ার পেশেন্ট, হুইল চেয়ারে বসে গেছিল, তার লাইফটা 10 ইয়ার্স ধরে সে হুইল চেয়ারে কাটিয়েছে, না উনি এখন শপিং করছেন। ভাবুন, এটা তো পসিবল, এবং আমার কাছে সেই এভিডেন্স রয়েছে, সেই পেশেন্ট রয়েছে আমার কাছে। আমি তাদেরকে নিয়ে এসে আপনাদের স্টুডিওতে নিয়ে আসবো, আমি সমস্ত পেপারস দেখাবো যে তাদের কোথায় ট্রিটমেন্ট হয়েছিল, কি ট্রিটমেন্ট করেছিল, যে ডাক্তারবাবু ট্রিটমেন্ট করেছিল আমি তাকেও অনলাইনে ধরবো, একদম, যে আপনি ট্রিটমেন্ট করেছিলেন, তো আপনি বলেছিলেন যে হুইল চেয়ার থেকে তার রেস্কিউ করার কোনো জায়গা নেই, লাইফটা ওখানেই কাটবে। আজকে উনি কি করে শপিং করছে বলুন, উনি ঘুরে বেড়াচ্ছে, উনি নর্মাল লাইফ। আমি সেই ডাক্তারবাবুকে ধরবো, কথা দিচ্ছি আপনাদের। কিন্তু সেই ডাক্তারবাবু যদি এখন ডিনাই করেন, that's not my right. একদম নিশ্চয়ই। এবং এইটাই আপনাদেরকে সবসময় মনে করাবো যে যা কিছু দেখছেন, যা কিছু বুঝছেন, একবার কিন্তু একটু কনসাল্ট দরকার, আর সেটা অবশ্যই একজন রেনাউন্ড ডক্টরের সাথে কনসাল্ট করবেন। এটা বারবার আমরা বলি, কারণ আমাদের যা কিছু জিজ্ঞাসা অনেক সময় কিন্তু আমাদের যে প্রবলেমগুলো হচ্ছে শারীরিক, সেটা আমরা বলে উঠতে পারি না। এই যে কি হচ্ছে এইটা জানার জন্য কিন্তু একটা কনসালটেন্সি প্রয়োজন রয়েছে। একদম
পেশেন্ট যতক্ষণ না তার ওই যে যেটা ডিপ্রেশনের গল্পটা, একদম। ডিপ্রেশনে কি হচ্ছে, মানুষ নিজেকে স্কুইজ করে রাখছে, নিজেকে লুকিয়ে রাখছে খানিকটা, তাই নয় কি, লুকিয়ে রাখছে। সে যদি ওপেন মাইন্ডেড হতো, অনেক বেশি ডিসকাশন করতো, দেখ ভাই আমার এই প্রবলেম হচ্ছে, কি করা যায়, বন্ধু বান্ধব বাবা মা এদের সাথে যদি শেয়ার করতো, তাহলে কিন্তু প্রবলেমটা হয়তো সলভ হতো। কিন্তু এটাও ঠিক, পাশাপাশি এটাও আমাদের মাথায় রাখতে হবে যে এমন কিছু ডিপ্রেশন বা অ্যাংজাইটি বা স্ট্রেসের কারণ থাকে যেগুলো ডিসক্লোজ করা হয়তো সেই পার্টিকুলার ইন্ডিভিজুয়ালটার পক্ষে ইম্পসিবল হয়ে যায়, কারণ সে এমন কিছু ফেস করেছে সে কাউকে বলতেই পারছে না। তখন প্রয়োজন হচ্ছে এমন একজন ক্লোজ লোক, তার যদি নিজের কেউ থাকে, তার নিজের সেটা তার ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, মা হতে পারে, বাবা হতে পারে, ক্লোজ কেউ, তার ওয়াইফ হতে পারে বা হাজব্যান্ড হতে পারে, খুব ক্লোজ কেউ যদি তার ভেতর থেকে ওটা না বার করতে পারে এবং তাকে যদি ইমিডিয়েটলি কোনো ক্লিনিশিয়ানের কাছে, ফিজিশিয়ানের কাছে বা সাইকিয়াট্রিকের কাছে ইমিডিয়েটলি না নিয়ে যায়, ইমিডিয়েটলি তাকে কাউন্সেলিং না করায়, এই ডেঞ্জার কিন্তু হতেই থাকবে। এবং এই ফার্স্ট ওয়ার্ল্ড, টুডে উই আর লিভিং ইন এ ডেভেলপিং কান্ট্রি, ইটস এ ভেরি ফার্স্ট ওয়ার্ল্ড, we are calling it modern, but we are typically orthodox, you know. একদম। Why we are typically orthodox? Because we follow certain rules and we do not know whether that rules will benefit me or not. We do not know. So therefore we are typically living in a very illiterate world, you know. This is the very dangerous zone. we are একদম। living right এই যে আমাদের জানার পরিধিটা কিন্তু আমরা মনে করি বিস্তর, কিন্তু অ্যাকচুয়ালি ভেতরটা দেখা গেল অনেক বেশি ফাঁপা রয়ে গেল। একদম। কারণ এই যে একটা আমরা প্রশ্ন করি পেশেন্ট হয়ে, আজকে আমি নিজে যদি পেশেন্ট হয়ে ওনার কাছে আসি, আমি একটু প্রশ্ন করব যে এই প্রবলেম নিয়ে আমি এসেছি ডক্টর, আমি কবে সুস্থ হব। এই যে কবে, সবসময় আমাদের একটা টার্গেট থাকে যে এই সময়ের মধ্যে এই কাজটা করতে হবে, এই সময়ের মধ্যে আমাকে সুস্থ হয়ে উঠতে হবে। তো এই যে ট্রিটমেন্টটা আপনারা করে থাকেন এবং সেই মুহূর্তে এই যে একটা সময় বা একটা স্প্যান টাইম অফ যে নিয়ে আমরা আলোচনা করি, সেখান থেকে কিভাবে একটু মানুষ গাইড পাবে যে হতে পারে অনেকে বলেছেন রিস্ক জোনে রয়েছেন, আপনার এই ডিজিজ কোনোদিন পসিবল নয় সারানো, তারপরও কিভাবে তাদের সাথে কনসাল্ট, কিভাবে তাদের মোটিভেট। আমরা একটা কথা বলেই থাকি যে হারি, ক্যারি অ্যান্ড ওয়ারি, ঠিক আছে, ওয়ারি, হারি অ্যান্ড ক্যারি, এই তিনটে জিনিস আমাদের কিন্তু সবসময় আমাদের বিপদে ফেলে দেয়। বেশি চিন্তা করলেও যেরকম গন্ডগোল, বেশি জানলেও গন্ডগোল। হ্যাঁ, ডাক্তারদের কাছে গিয়ে খোলা মনে, ভালো ডাক্তারদের, ডেফিনেটলি আপনারা হলিস্টিক অ্যাপ্রোচের ডাক্তারদের সিলেক্ট করবেন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে আপনারা যখন কোনো মানুষের সাথে কথা বলেন, কারোর সাথে বন্ধুত্ব করেন, সোশ্যালি যখন কন্ট্যাক্ট রাখেন, তখন আপনারা বুঝতে পারেন না উল্টো দিকের মানুষটা কতটা আপনাকে হেল্প করতে পারে। ঠিক সেরকম প্রফেশনালি আপনি ডাক্তারকে ফিস দিচ্ছেন, তাই তো, তো তার বদলে আপনি একটা সার্ভিস চাইছেন। এটা মাথায় রাখবেন, ডাক্তারবাবু আপনার জন্য কতটুকু ভাবেন, তিনি তার পকেটের কথা ভাবছেন নাকি আপনার কথা ভাবছেন, একটু ভাবুন, একটু চোখ মুখ খোলা রাখুন, একটু ভাবুন, নিজের সেরিব্রামকে একটু বুদ্ধি দিন, মগজে একটু বুদ্ধি দিয়ে ভাবুন যে এই ডাক্তারবাবু আদৌ আমার জন্য কাজ করবেন তো, মানে উনি আমাকে কিওরটা প্রোভাইড করবেন তো, যার জন্য আমি আজকে এসেছি। কারণ আপনি তো ফিস দিচ্ছেন, শুধু ফিস দিচ্ছেন না, এতটাই ফিস দিচ্ছেন যেটা আপনার কন্ট্রোলের বাইরে, আপনি হয়তো পারছেনও না সেটা বিয়ার করতে, কিন্তু আপনি দিচ্ছেন। তারপর আপনার তো একটা এক্সপেকটেশন থাকবে যে ডাক্তারবাবু আপনাকে সুস্থ রাখবে। এটা নাম্বার 1 পয়েন্ট, এটা আমার দিক থেকে আমি আপনাদের বললাম। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে নিজেদের খেয়াল রাখার জন্য এই ফার্স্ট ওয়ার্ল্ডে, এই মডার্ন ওয়ার্ল্ডে নিজেদের খেয়াল রাখার জন্য একটু অর্থোডক্স জায়গা থেকে, লাইফস্টাইল থেকে বেরিয়ে এসে আপনারা এমন একটা লাইফস্টাইলকে নিজেদের মধ্যে অ্যাডপ্ট করুন যেটাতে আপনারা আপনাদের জীবনকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারেন। হলিস্টিক অ্যাপ্রোচ অফ মেডিসিন নিন, বাড়িতে ফ্রুটস, ভেজিটেবলস অর্থাৎ ভেজিটেরিয়ান ফুডকে আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করুন যাতে বেশি করে ভেজিটেরিয়ান ফ্রুটস খাওয়া যায়, এবং পারলে মডার্ন লাইফ অর্থাৎ মডার্ন গ্যাজেটস, মডার্ন ইকুইপমেন্ট, মডার্ন জিনিস থেকে একটু দূরে থাকুন। বাড়িতে খাবার তৈরি হলে মাইক্রোওভেনে খেতে হবে, এটার কোনো মানে নেই। দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস ইনস্ট্রুমেন্ট দ্যাট ইউ আর কিপিং ইন ইয়োর কিচেন। ইট ইজ আ ভেরি ডেঞ্জারাস ইনস্ট্রুমেন্ট, ইউ মাস্ট রিমেম্বার। এবং খুব স্বল্প সময় আমাদের, কিন্তু অবশ্যই এই স্বল্প সময়ের মধ্যে জিনিসটা আমাদের বলতে হবে যে এই যে ডায়েট প্ল্যান নিয়ে যে স্পাইসেস ফুড আমরা খাবো না, কিন্তু তারপরেও মানুষ বলেন আমার একটু ইচ্ছা করছে ডক্টর, আমি কি একটু খেতে পারি না? ইচ্ছে তো করবে। এই যে ডায়েট প্ল্যানটা নিয়ে প্রত্যেকটা সার্বিকভাবে প্রত্যেকটা মানুষকে তার ডেইলি রুটিনে কিভাবে ডায়েট প্ল্যান হতে পারে, খুব স্বল্পভাবে। ওকে, ভেরি নাইস। প্রথম কথা হচ্ছে যে সকালবেলা ঘুম থেকে উঠে, আমি একদম ডায়েটটা বলে দিচ্ছি, একদম স্ট্রেট ওয়ে ডায়েটটা। সকালবেলা ঘুম থেকে উঠে আগে পেট ভরে জল খেয়ে নিন। তার এই মানে নয় যে আপনাকে ওয়ার্ম ওয়াটার খেতে হবে, আপনি এমনি জলই খান। সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট ওয়ার্ম ওয়াটার খান বা লেবু জল খান বা এমনি জল খান, জল খেয়ে নিন। তারপরে চা, কফি এগুলো থেকে দূরে থাকুন। পারলে ব্রেকফাস্টটা খুব তাড়াতাড়ি করুন, 7:30 8টার মধ্যে গরম ব্রেকফাস্ট করুন, তার সঙ্গে একটু ফ্রুটস নিন। সকালে ফ্রুটস খাবেন, রাত্রে ডিনারের শেষে 1 কাপ দুধ বা 1 গ্লাস দুধ, তার মধ্যে একটু হলুদ দিয়ে খাবেন, টারমারিক দিয়ে।
হলুদ দিয়ে দুধ খাবেন, ওয়ার্ম দুধ খাবেন রাত্রে বিফোর ইউ গো টু বেড। অ্যান্ড দুপুরে এবং রাতের ডিনারটা, দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনারটা টাইমলি করুন, 1টার মধ্যে করুন দুপুরবেলা, রাতের ডিনারটা 9টা 9:30টার মধ্যে। এখন আজকাল মানুষের ফ্যাশন হয়েছে 12:30 1টা 1:30টার সময় ডিনার করছে, বিকেল 5টার সময় লাঞ্চ করছে, সকালে কোনো ব্রেকফাস্ট নেই। একদম দ্যাট ইজ ঠিক। ভেরি আনহেলদি, সো ইউ মাস্ট টেক কেয়ার ইন দিস ওয়ে, রাইট? একদম শুরুতে একদম শেষেই বলবো যে কেয়ার ইউর সেলফ, এবং অবশ্যই কনসাল্ট করবেন ডক্টর রাজেশ রয়ের সঙ্গে। আজকে আমাদের সঙ্গে ছিলেন রেনাউন্ড ডক্টর। আজকের মতো আমরা এখানেই শেষ করব, কারণ হাতে এতটুকু সময় নেই। অনেক অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে। নমস্কার। থ্যাংক ইউ।